সো দিস ইজ দ্য অল নিউ রিয়েলমি 10 প্রো। রিয়েলমি 10 সিরিজে বেশ কয়েকটা স্মার্টফোন লঞ্চ হয়েছে, যাদের মধ্যে অ্যাজ ইউজুয়াল প্রতি বছর যেরকম আমরা দেখি তেমনই আছে রিয়েলমি 10, 10i, 10s, 10 প্রো প্লাস, অনেকগুলো মডেল। কিছু জায়গায় ক্যামেরা চেঞ্জ, কিছু জায়গায় হার্ডওয়্যারের চেঞ্জ। তো তেমন একটা জগা খিচুড়ি স্মার্টফোন রিয়েলমি 10 প্রো আমার হাতে। একটা প্রো মডেলের স্মার্টফোনে মাত্র 2টা ক্যামেরা, আবার টেকনিক্যালি বলতে পারেন একটাই ক্যামেরা। সাথে আবার দিয়েছে স্ন্যাপড্রাগন 695 জাস্ট ফর দ্য 5G পারপাস। যদি 5Gটা মাথা ব্যথার কারণ না হইতো তাহলে তারা স্ন্যাপড্রাগন 680 দিয়ে বলতো গেম ওভার। আবার প্রো মডেল স্মার্টফোনে একটা IPS LCD ডিসপ্লে, নট ইভেন অ্যামোলেড। বাট আই থিঙ্ক দিস টাইম তারা আসলে এবার ফোনের সামনের দিক নিয়ে ভালোই আসলে কিছু করার ট্রাই করেছে। লাইক এজ ইউ ক্যান সি দ্য স্লিম বেজেল, এটা আসলে খুব ইউনিক একটা ব্যাপার। অলসো ধন্যবাদ জানাতে হয় টেকএন্টক বিটিকে এই রিভিউটি প্রোভাইড করার জন্য। উইল টক অ্যাবাউট দেম লেটার অলসো। প্রথমেই আমরা যে বিষয়টা আসলে একটা স্মার্টফোনে দেখি তা হচ্ছে স্মার্টফোনের ডিজাইন। অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি, আপনারা সাইডের ফোনের ফ্রেমটার দিকে তাকালে বুঝতে পারবেন যে ইটস নান আদার দেন iPhone 13 or 14 সিরিজের থেকে ইন্সপায়ার্ড। কপি বলা যাবে না, কারণ কপি বললে নাকি অনেকে রাগ হয়, বাট সো আমরা ইন্সপায়ারই বললাম। তো ফ্ল্যাট এজ মোটামুটি সব দিকেই, কার্ভ টার্ভের কিছু নাই, তবে এজগুলো যাতে খুব বেশি শার্প না লাগে হাতে, তাই সামান্য বেভেল করে দেওয়া হয়েছে। আর এই ক্যামেরার ডিজাইনটা তারা আসলে এবার একটু অ্যাজ মিনিমালিস্টিক অ্যাজ পসিবল করার ট্রাই করেছে, এবং এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে। ফোনটা 8.1 মিলিমিটার থিক। সাধারণত 8 মিলিমিটার থিকনেসের স্মার্টফোনগুলো হাতে নিলে ভালোই স্লিম মনে হয়, বাট এটা আসলে আমার কাছে ওইরকম মনে হয় নাই, বরঞ্চ এটা একটু থিকই মনে হয়। এবং এটার কারণটা হচ্ছে যে সাইডে আসলে কোনো কার্ভ না থাকার কারণে ফোনটা হাতে মানে একেবারে হাতের শেপের সাথে পুরোপুরি মিলতে পারে না। সো এই কারণে ফোনটাকে কিছুটা মোটাই মনে হয়। সো এই ধরনের ফোনগুলো 7 মিলিমিটারের আশেপাশে হইলে একটা সুপার স্লিম একটা ফিল মনে হইতো। সাথে ডিসপ্লের বেজেলটা খুব সম্ভবত ওয়ান অফ দি স্লিমেস্ট এই বাজেট সেগমেন্টে, মাত্র 1 মিলিমিটারের মতো থিকনেস, যেটা আনবিলিভেবল। এবং আমার মাথায় সবার আগে একটা কোশ্চেন আসছিল যে যেহেতু বেজেলের পরিমাণটা খুব ছোট, সো এটা তারা ফোনে কিভাবে অ্যাডজাস্ট করলো। সারপ্রাইজিংলি তাদের ওয়েবসাইটে এই বিষয়ে একটা আনসারও দেওয়া হয়েছে, সেটা হচ্ছে তারা এই ফোনে কোন প্রকার অ্যাডহিসিভ ইউজ করে নাই, বরং তারা একটু ডিফারেন্ট টাইপ অফ টেকনিক অ্যাপ্লাই করার ট্রাই করেছে, যার মাধ্যমে তারা ডিসপ্লেটাকে বডির সাথে অ্যাডজাস্ট করেছেই। একই সাথে তারা বলছে যে এটার ভেতরে ডাস্ট বা ওয়াটার এই ধরনের জিনিস সাধারণত ঢুকবে না। সো নো অ্যাডহেসিভ, নো প্রবলেম। সো আই গেস এই ফোনটা যদি রিপেয়ার করতে চান তাইলে হয়তো বা একটু প্যারা কম হবে, মানে রিপেয়ারারদেরকে, আপনারা তো মাথা ব্যথা নিয়ে লাভ নেই। এবং এই স্লিম বেজেলের কারণে ফোনটার ওভারঅল স্ক্রিন টু বডি রেশিও দাঁড়িয়েছে 93.76%, যা আসলে খুব ইমপ্রেসিভ একটা ফিগার। ফোনের 3টা কালার আছে বাজারে, যাদের মধ্যে একটা হচ্ছে হাইপার স্পেস, আর একটা ডার্ক ম্যাটার, আর আমাদের হাতেরটা হচ্ছে নেবুলা ব্লু। তারা আসলে স্পেস রিলেটেড যে সকল অবজেক্টসগুলো আছে সেগুলো থেকে নামগুলো নেওয়া ট্রাই করেছে। তবে তাদের হাইপার স্পেসের কালারটা খুবই ইউনিক, ওইটার মধ্যে খুব সুন্দর রিফ্লেকশনের একটা প্যাটার্ন দিয়েছে, যেখানে ডার্ক ম্যাটারটা বেসিক্যালি একেবারে মিনিমালিস্টিক ব্ল্যাক, আর নেবুলা ব্লুটা একটু ডিফারেন্ট আমরা ক্যাজুয়ালি যে সকল ডিজাইনগুলো দেখি রিয়েলমি ডিভাইসে। ফোনটার আকার মোটামুটি বড় হলেও এর ওভারঅল ওয়েট ডিস্ট্রিবিউশন এবং হাতে নেওয়ার অভিজ্ঞতা বা এক হাতে ব্যবহার করার অভিজ্ঞতা অ্যাজ ইউজুয়াল রিয়েলমি সব ডিভাইসের মতোই, এটা তো ভালো। আপনারা আসলে পেইন ফিল করবেন না হাতে নিলে। বরঞ্চ আই থিঙ্ক তারা ফোনটাতে আসলে একেবারেই এরকম শার্প এজ টাইপ ডিজাইন না দিয়ে তারা ট্রেডিশনাল যে সকল ডিজাইনগুলো নিয়ে হাজির হইতো ওরকম থাকলেই বেশি ভালো হতো। আলটিমেটলি এই ডিজাইনের কারণে ফোনটা হাতে পুরোপুরি ওইরকম কমফোর্টেবল না, যেটা হয়তো আমরা আগের ডিভাইসগুলোতে দেখেছি। ফোনের পোর্ট সিলেকশনে আমি বলবো তেমন কিছু বাদ পড়ে নাই। লাইক আপনারা 3.5 মিলিমিটার অডিও জ্যাক পোর্ট পাবেন, মাইক্রোফোন আছে, USB Type-C আছে, আপনারা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোনও দেখতে পাবেন। ডান পাশে আছে অ্যাজ ইউজুয়াল পাওয়ার বাটন উইথ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ভলিউম বাটন, লেফট সাইডে সিম ট্রে যেটা বেসিক্যালি হাইব্রিড সিম স্লট, এবং এই শেয়ার্ড সিম স্লটটাই অর্থাৎ যেখানে আপনারা মেমোরি কার্ড লাগাতে পারবেন, এটার মাধ্যমে সর্বোচ্চ 1 টেরাবাইট পর্যন্ত আপনারা স্টোরেজ বাড়াতে পারবেন। আর এটাতে যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়েছে এটা অ্যাজ ইউজুয়াল তাদের সব ডিভাইসের মতোই সুপার ফাস্ট এবং সুপার অ্যাকুরেট, এবং প্লেসমেন্টটাও আই থিঙ্ক একদম পারফেক্ট জায়গার মতোই আছে। একটা বিষয় আমাকে খুব ডিসঅ্যাপয়েন্ট করেছে যে এর ডুয়াল স্টেরিও স্পিকারটা, এটা আসলে ডুয়াল স্টেরিও হওয়ার কারণে সাউন্ডের ভলিউমটা একটু লাউডই বলবেন, আদারওয়াইজ এই স্পিকারটা আমার কাছে তেমন আহামরি কিছু মনে হয় নাই। সাউন্ডগুলো খুব ন্যারো, ফুল ভলিউমের সামনে ডিস্ট্রকশন হয়, সাউন্ডগুলো একটু কর্কশ টাইপের। আই থিঙ্ক হালকা পাতলা মিডস অথবা বেস বা লো এন্ডের সাউন্ডগুলো যদি হালকা হলেও কিছুটা বোঝা যেত তাহলে ভালোই হতো। ইটস এ প্রো ডিভাইস, বাট এটা কোনো অ্যামোলেড ডিসপ্লে না, এটা একটা IPS ডিসপ্লে, বাট এটাতে ভ্যারিয়েবল রিফ্রেশ রেট দিয়েছে তারা। ম্যাক্সিমাম রিফ্রেশ রেট আপনারা পাবেন 120 হার্টজ, যেখানে আপনারা টাচ স্যাম্পলিং রেট পাবেন 240 হার্টজ। সো এই দুটো বিষয় মিলে ওভারঅল ডিসপ্লেটা খুবই স্মুথ এবং খুবই রেসপন্সিভ। একই সাথে আপনারা যেই ধরনের কন্টেন্ট এটাতে ইউজ করবেন, আই মিন আপনারা কনজিউম করবেন, সেই অনুযায়ী এটা ডিসপ্লেটা অটোমেটিকভাবে স্কেলিং করবে। লাইক আপনারা 30 হার্টজ সর্বনিম্ন পর্যন্ত যেতে পারবেন, তারপর এটা 48, 50, 60, 90 অ্যান্ড দেন 120 হার্টজ পর্যন্ত স্কেল করবে। ডিসপ্লেটা রেগুলার ব্যবহারে খুবই ভালো লেগেছে টু বি অনেস্ট। মানে IPS ডিসপ্লে হিসেবে এর ওভারঅল কালার রিপ্রোডাকশন,
খুবই ভালো। ব্রাইটনেসটা আমি বলবো যে টিপিক্যাল যে সকল ডিসপ্লে ব্রাইটনেস হয় তার থেকে কিছুটা বেশি, সো আপনারা ডিরেক্ট সানলাইটে ইউজ করতে পারবেন, তবে হালকা একটু ঝামেলা হবে, বাট এনিওয়েজ আপনারা কম্পেয়ার করলে হয়তো বলবেন ডিসপ্লে ব্রাইটনেসটা একটু ভালো। অফিসিয়ালভাবে হয়তো ক্লেম করছে 600 নিটস পর্যন্ত নাকি যায়, বাট আই থিঙ্ক আরেকটু বেশি গেলে আউটডোরে কমফোর্টেবলি ব্যবহার করা যেত। বাট আইপিএস ডিসপ্লে হিসেবে এর কালারটা খুবই সুন্দর, আই মাস্ট সে। বাট এই প্রাইস সেগমেন্ট বা এই প্রো ক্যাটাগরি হিসেবে আই থিঙ্ক অ্যামোলেড ডিসপ্লে থাকাটা বেশি ভালো হতো। লেটস টক অ্যাবাউট দ্য হার্ডওয়্যার। এটাতে আপনারা স্ন্যাপড্রাগন 695 SoC পাচ্ছেন, যেটা আসলে আমার কাছে খুব একটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় না একটা প্রো ভেরিয়েন্টের মডেল হিসেবে। একই সাথে পাচ্ছেন 6GB LPDDR4X RAM, 128GB UFS 2.2 স্টোরেজ, যেটা প্রিটি মাচ কমন এই বাজেট সেগমেন্টে। আপনারা অবশ্যই মোটামুটি একটা ফ্লুয়েন্ট এবং রেসপন্সিভ একটা পারফরমেন্স আউটপুট পাবেন। আমরা এই ফোনটাতে রেগুলার বেসিসে বড় বড় অ্যাপস ইউজ করছি, লাইক ফেসবুক অথবা গুগল ক্রোম অথবা ইউটিউব। দে রান ফ্ললেসলি, নো প্রবলেম ইন দেয়ার। ইনফ্যাক্ট আপনারা অ্যাপ সুইচিং এর ক্ষেত্রেও কোনো স্টার্টারিং বা ল্যাগ ট্যাগ দেখতে পাবেন না। এতে বেঞ্চমার্ক টেস্ট করেছি আমরা, যেখানে আমরা উল্লেখযোগ্যভাবে বলতে পারি অ্যান্টোটোর স্কোরটা 4,15,000+, যেটা মোটামুটি ডিসেন্ট এই বাজেট সেগমেন্টে। সো ওভারঅল পারফরমেন্স আউটপুটটা আপনার রেগুলার ইউসেজের জন্য ঠিক আছে, বড় বড় টুকটাক অ্যাপস ইউজ করবেন সেজন্য ঠিক আছে। বাট আপনারা যখন গেমিংয়ে যাবেন তখন আসলে হাই এন্ড গেমসগুলো বা যেগুলো খুব হেভি গেম সেগুলোর জন্য খুব একটা অ্যাপ্রোপ্রিয়েট না। বাট আপনার লো টু মিড এন্ড যে গেমসগুলো আছে, মাঝারি আকারের গেমসগুলো, এগুলো খুব সহজেই খেলতে পারবেন। তবে এফিশিয়েন্ট SoC হওয়ার কারণে এর ব্যাটারি ব্যাকআপটা ভালো পেয়েছি। আমরা আমাদের মোটামুটি হেভি ইউজে একটানা 7 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়েছি, যেটা আমি বলবো খুবই ইমপ্রেসিভ। আপনারা যদি ক্যাজুয়াল ইউজ করেন তাহলে খুব সহজেই 8 থেকে 9 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন, যা অনায়াসে 1 থেকে 1.5 দিনের মতো আপনাকে ফোনটা ইউজ করতে সহায়তা করবে। তবে একই সাথে আপনারা বক্সে কিন্তু এই 5000 mAh ব্যাটারির জন্য 33 ওয়াটের একটি ফাস্ট চার্জিং পাচ্ছেন। আপনারা ফোনটাকে ফুল চার্জ করতে পারবেন 1 ঘন্টা 10 থেকে 15 মিনিটের মধ্যে, বাট ম্যাক্সিমাম চার্জটা আপনারা 35 to 40 মিনিটসের মধ্যেই পেয়ে যাবেন। সো এবার আমরা একটু ক্যামেরা নিয়ে আলোচনা করি। আপনারা পেছনে 108 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা দেখতে পাবেন, সাথে একটি ডেপথ সেন্সর, যেটা আপনাকে পোর্ট্রেট ছবি তুলতে সহায়তা করবে। এই ফোনটাতে এই সেন্সরের আউটপুটটা আসলে কাইন্ড অফ হিট অর মিস পেয়েছি আমি। ফার্স্ট অফ অল আমি যদি রেগুলার ডে টু ডে ইউসেজের কথা বলি, তাহলে এই ক্যামেরাটা আমাকে মোটামুটি ভালো একটা আউটপুট দিয়েছে। ছবিগুলোকে সামটাইমস একটু ওভার স্যাচুরেটেড লাগে, আর মোস্ট অফ দ্য সিচুয়েশনে আসলে কালারগুলোকে একটু বেশি ভাইব্রেন্টই লাগে, আপনাদের কাছে অনেকটা স্যাচুরেটেড মনে হবে। আর কন্ট্রাস্টের পরিমাণটা একটু বেশি, আর রাতের বেলা হইলে তো আপনারা এটাতে ডিজিটাল নয়েজ দেখতে পাবেন। আর বেশি আলো কমে গেলে স্মুথনিংও দেখা যায়, আর সাথে নয়েজও থাকে, সো এটা একটা বোনাসের মতো। আলটিমেটলি লো লাইটটা খুব বেশি ইমপ্রেসিভ কিছু না, অথবা তারা লো লাইটটাকে তেমন ভালোভাবে অপটিমাইজ করতে পারে নাই। তাদের এই ফাংশনালিটিটা সামটাইমস হেল্প করে, সেক্ষেত্রে দেখা যায় যে নয়েজগুলো রিমুভ হয়, বাট স্মুথনিংটা একটু বেশি বেড়ে যায়। ছবিগুলো ওভারঅল ডে লাইটই একটু ভালো পাওয়া যায়, এর ডাইনামিক রেঞ্জটা বেশ ভালো, তবে এর শাটার স্পিডটা একটু স্লো। আমি দিনের বেলাতে আসলে হালকা পাতলা মুভিং অবজেক্টে ছবি তুলতে গিয়েও দেখেছি যে ছবি ব্লার হয়ে যাচ্ছে। এই ফোনের 108 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সরটি পিক্সেল বাইন্ডিং টেকনোলজিটাকে ইউজ করে ডিজিটাল জুমের কাজ করাতে পারে, জাস্ট লাইক দি নিউ আইফোনস। এখানে আপনারা 3x পর্যন্ত ডিজিটাল জুম করতে পারবেন, এবং এই ছবির কোয়ালিটি আপনারা 1x এর ছবিগুলোকে জুম করলে যতটা পেতেন তার থেকে অনেক বেটার ডিটেলস এবং শার্পনেস আউটপুট দেয় ঠিকই, বাট ইটস নাথিং স্পেশাল। এটা অনেকটা নাইমা হচ্ছে কানা মামার মতো জিনিসটা আছে, সো দ্যাটস গুড। তবে তারা বলছে তারা ফোনটাতে নাকি একটা বিশেষ অ্যালগোরিদম ইমপ্লিমেন্ট করেছে, যেটা হচ্ছে যে কোনো হিউম্যান ফেস পাইলেই সেটাকে সব থেকে শার্প পসিবল অবস্থায় ছবি তোলার চেষ্টা করে। ওয়েল, আমি আসলে ওইরকম কিছু দেখি নাই, বা হয়তো বা তেমন একটা ফিল করতে পারিনি। একই সাথে এর পোর্ট্রেটটা আই ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড টু বি অনেস্ট। রিয়েলমি তাদের প্রিভিয়াস ডিভাইসগুলোতেও দেখিয়েছে যে তারা আলট্রাওয়াইড অ্যাঙ্গেল সেন্সরের মাধ্যমে যেই পোর্ট্রেট ছবিটা তুলে সেটার ওভারঅল এজ ডিটেকশন এবং ব্যাকগ্রাউন্ড ব্লারটা খুব সুন্দর হয়। সেখানে এই ডেডিকেটেড ডেপথ সেন্সর দিয়ে আসলে তেমন একটা ভালো পোর্ট্রেট উঠেছে বলে আমার কাছে মনে হয় নাই। সামটাইমস একটু কমপ্লিকেটেড এরিয়াগুলোতে আসলে তারা ব্লার করতে অনেক বেশি প্রবলেম করে ফেলে। সাবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ডের অবস্থা যদি অনুকূলে থাকে বা একটু মানে কমপ্লেক্সিটি যদি কম থাকে, তাহলে মোটামুটি ভালোই পোর্ট্রেট পাবেন। কিন্তু অ্যাজ ইউজুয়াল এটা অন্য সব ফোনের মতোই চশমাটারে কাটা ফেলায়, এটা একটু ডিসঅ্যাপয়েন্টিং। তো এই হচ্ছে এই ফোনের ফ্রন্ট ক্যামেরা। বেসিক্যালি ফ্রন্ট ক্যামেরা যান আর ব্যাক ক্যামেরা যান, মাইক্রোফোনের সেন্সিটিভিটি সেমই। সো আই হোপ আপনারা এখন এই মুহূর্তে এই ফোনের মাইক্রোফোনের কোয়ালিটি কিরকম সেটা বুঝতে পারতেছেন। একই সাথে আপনাদেরকে ব্যাক ক্যামেরার স্যাম্পলগুলো একটু দেখাবো। ওভারঅল যদি আমি একটু জাজ করি, আমি কাইন্ড অফ ডিসঅ্যাপয়েন্টেড যে এই প্রাইস সেগমেন্টে একটা স্মার্টফোনে 4K নাই, অনলি 1080p 60 fps, ফ্রন্ট ক্যামেরা 1080p অনলি। আর ভিডিওর কোয়ালিটি আহামরি কিছু না, একেবারেই নর্মাল। ডিটেলসের বেশ কিছুটা ঘাটতি আছে, ইনফ্যাক্ট এক্সপোজার জনিত কিছুটা ইস্যু আমি দেখতে পেয়েছি। আপনারা টুকটাক ক্যাজুয়াল ভিডিওগ্রাফি এগুলো করতে পারবেন, বাট আপনারা যদি প্রফেশনাল টাইপ কিছু করতে চান, এই ক্যামেরার ভিডিও কোয়ালিটি ইজ নট গুড এনাফ।
আর সামনের দিকে আপনারা 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা পাবেন এবং রিয়েলমির ফোনে সেলফি ক্যামেরা খারাপ হবে এটা তো মানাই যায় না। এই ক্ষেত্রে আমরা বেশ ভালো একটা সেলফি ক্যামেরা পেয়েছি, তবে ক্ষেত্র বিশেষে আমাদের কাছে মনে হয়েছে যে শার্পনিংটা কিছুটা আর্টিফিশিয়াল হয়ে যায় বা সামটাইমস একটু বেশি শার্প করে ফেলে ছবিগুলোকে, যার ফলে আসলে দাড়ি মোজগুলোকে একটু উইয়ার্ড লাগে দেখতে। আদারওয়াইজ স্কিন টোনটা সুন্দর ধরে, আই মিন একটু একটু সাদা করে দেয়, এটা দেখতে কার না ভালো লাগে বলেন। বাট ওভারঅল ফ্রন্ট ক্যামেরাটা নিয়ে আসলে কারো কমপ্লেন হয়তো বা থাকবে না আশা করি। তো বর্তমানে মোটামুটি বহুল প্রতীক্ষিত একটা ইউআই আপডেট, সেটা হচ্ছে রিয়েলমি ইউআই 4.0 আপডেটটা এই ফোনটাতে আপনারা আউট অফ দ্য বক্সে পেয়ে যাচ্ছেন। এটাতে আপনারা অ্যান্ড্রয়েড 13 বেসড রিয়েলমি ইউআই 4.0 পাচ্ছেন, যেটা রিয়েলমি ইউআই 3 এর থেকে আমি বলবো ভিজুয়ালি মোটামুটি ভালোই চেঞ্জ হয়েছে। নোটিফিকেশন প্যানেল, অ্যাপ ড্রয়ার এই জায়গাগুলোতে মোটামুটি একটু চেঞ্জ আছে, তবে সামগ্রিকভাবে দেখতে গেলে মেজর কোনো চেঞ্জ নাই, যেটাতে আপনার মনে হতে পারে একেবারে কমপ্লিটলি নিউ একটা এক্সপিরিয়েন্স, নাথিং লাইক দ্যাট। ওভারঅল ইউআইটা বেশ রেসপন্সিভ, বাট দু একটা বিষয় খারাপ লেগেছে, সেটা হচ্ছে যে এটা কিছু আনওয়ান্টেড বা অপ্রয়োজনীয় অ্যাপ সাজেস্ট করে, হোম স্ক্রিনেই দিয়ে দেয়, হট অ্যাপস লেখে না কি লেখে, এগুলো একটু দেখতে বিরক্তিকর লাগে। আই মিন আমার দরকার নাই, বা আমার দরকার হলে আমার জন্য প্লে স্টোর আছে, আমি সেখানে যে আমি আমার অ্যাপস ডাউনলোড করবো, বাট আপনার তো রেকমেন্ড করার প্রয়োজন নেই। দ্বিতীয়ত অনেকেই বলছে যে এটার ইউআইতে নাকি অ্যাডস দেখতে পাওয়া গেছে। টু বি অনেস্ট আমি আসলে ইউজ করে এটার ইউআইয়ের ভেতরে কোনো অ্যাডস দেখতে পাই নাই, বাট থাকতে পারে আনওয়ান্টেড অ্যাপ রেকমেন্ড করে, এটাকে যদি আপনি অ্যাড হিসেবে ধরেন তাহলে হ্যাঁ বলতে পারেন যে ইউআইয়ের ভিতরে অ্যাড আছে। রিয়েলমি 9 প্রো লঞ্চের মাত্র 9 মাসের মাথায় রিয়েলমি 10 প্রো লঞ্চ হয়ে গেল, এক বছর ঠিকমতো ঘরে নাই। সো বিষয়টা কেমন দাঁড়াইলো? আই থিঙ্ক ইটস বিজনেস, ল্যাক অফ এনথুজিয়াজম, এই বিষয়টা আসলে আমাকে কিছুটা বদার করেছে। বাট যাই হোক, মোটা দাগে এই রিয়েলমি 10 প্রো হচ্ছে বেসিক্যালি একটি রিয়েলমি 9 প্রো, যার ডিজাইন কিছুটা চেঞ্জ এসেছে। ডিসপ্লে আগের মতোই সেম, বাট সাইজ একটু বড়, একটু বেশি ব্রাইট, স্লিম বেজেল, এই বিষয়টা একটু ইন্টারেস্টিং। ক্যামেরার দিকে আমরা দেখতে পাচ্ছি 64 থেকে 108, বাট কাউন্টে যদি আমরা যাই তাহলে 3টা থেকে হয়ে গেছে 2টা। ওভারঅল 10 প্রো 9 প্রো কাইন্ড অফ সেমই। রিয়েলমি 9 প্রো ইউজারদের জন্য এটাতে আপগ্রেড করার আমি কোনো কারণ দেখতেছি না রাইট নাও, বাট কারো যদি একটা নতুন রিয়েলমি ডিভাইস লাগে এই বাজেট সেগমেন্টে, তাহলে তার জন্য রিয়েলমি 10 প্রো হচ্ছে একটা নতুন এবং ফ্রেশ একটা অপশন। সোজা বাংলায় রেডমি নোট 12 প্রো হচ্ছে রিয়েলমি 10 প্রো প্লাসের একটা কম্পিটিটর, যেখানে রেডমি নোট 12 প্রো প্লাস হচ্ছে টোটালি আলাদা একটা স্ট্যান্ডার্ড। আই থিঙ্ক রিয়েলমি 10 প্রো নট এ ব্যাড অপশন। ইনফ্যাক্ট ইন্ডিয়ার প্রাইসিংটা যদি আমি কম্পেয়ার করি তাহলেও এটা একটা ব্যালেন্সড একটা প্যাকেজ, বাট তারা প্রবলেমটা করেছে নামকরণে। সো স্পেক দেখে আমার কাছে যা মনে হচ্ছে যে রিয়েলমি 10 প্রোটা হতে পারতো রিয়েলমি 10s, এবং বর্তমান যে রিয়েলমি 10s আছে সেটা হতে পারতো রিয়েলমি 10, এবং রিয়েলমি 10 হতে পারতো রিয়েলমি 10i। সো ওভারঅল কম্পেয়ার করলে বোঝা যায় যে রিয়েলমি তাদের নামকরণের কারণে ফোনের ওভারঅল যেই বিষয়টা, তারা পুরো স্ট্যান্ডার্ডটাকে এক স্টেপ নিচে নামিয়ে দিয়েছে। পুরানো কথা পুরানো হইতে পারে, বাট বর্তমানে 2022 সাল প্রায় শেষ। সো সময়ের সাথে সাথে আসলে স্ট্যান্ডার্ডটাও চেঞ্জ হইতে থাকে, তো সেই হিসেবে আমার কাছে মনে হয়েছে যে আইদার নামকরণটা ঠিক করতে পারতো, অথবা অ্যাজ এ প্রো ডিভাইস তারা ওভারঅল স্পেসিফিকেশনে আরেকটু ভালো বা আরেকটু রিচনেস ফুটায় তুলতে পারতো। একই সাথে আই থিঙ্ক রিয়েলমির উচিত তাদের ক্যামেরার যে অ্যালগোরিদম এইটা একটু ফিক্স করা। এই ফোনগুলোকে দেখে মনে হইতেছে যে সেই 2020-2021 সালে যেই রিয়েলমি ডিভাইসগুলো ইউজ করেছি এখনো না কাইন্ড অফ সিমিলার একটা ভাইব আমি দেখতে পাইতেছি এগুলোর ক্যামেরাতে। তাদের আসলে ক্যামেরা সেগমেন্টে বা এই সফটওয়্যার রিলেটেড সেগমেন্টে আরেকটু ইমপ্রুভমেন্ট আনা দরকার। ধন্যবাদ টেক ইন টক বিডিকে আজকে ভিডিওটি স্পন্সর করার জন্য। আপনারা তাদের কাছে ফোনটি অ্যারাউন্ড 28 থেকে 29 বা 30,000 টাকার মধ্যেই পেয়ে যাবেন, যদিও বা ফোনের প্রাইসিং আরেকটু কমে আসার সম্ভাবনা রয়েছে, কেন রিয়েলমি 10 প্রো প্লাসের দাম নাকি শুনতেছি 30 থেকে 32 বা এরকম একটা প্রাইস হইতে পারে। যেহেতু ফোনগুলো বর্তমানে মার্কেটে আনঅফিসিয়াল ভাবে আসতেছে, সো প্রাইসিংটা এদিক ওদিক একটু ভ্যারি করবে স্বাভাবিকভাবে, তবে অফিসিয়াল ভাবে এসে গেলে আশা করি একটা ভালো প্রাইসিং পাওয়া যাবে। তো যাই হোক, এই স্মার্টফোনটি কিনতে চাইলে অথবা যে কোনো স্মার্টফোন বা যে কোনো গ্যাজেট প্রয়োজন পড়লে আপনারা টেক ইন টক বিডির ফিজিক্যাল শপগুলোতে ভিজিট করবেন। সকল ইনফরমেশন এবং তাদের ঠিকানা দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে। সো দ্যাটস ইট ফর টুডে। আই হোপ আপনারা আজকে স্মার্টফোনটি সম্পর্কে জানতে পারলেন এবং রিয়েলমির আসলে বর্তমান হাবভাব কী অবস্থা বুঝতে পারতেছেন। আমার কাছে একটা বিষয় কনফিউজিং লাগে যে তারা আসলে স্পেসিফিকেশন মেজর কোনো চেঞ্জ করে না, হয়তো একটু ডিজাইন চেঞ্জ করে আর টুকটাক স্পেসিফিকেশন চেঞ্জ করে দিয়েই বছর ঘুরতে না ঘুরতেই নতুন একটা মডেল নিয়ে চলে আসে। সো এটা যে এইবারে করছে ব্যাপারটা এরকম না, এটা কিন্তু আগেও করেছে অনেকবার, বাট এই বিষয়টা করার পরেও তারা মার্কেটে কীভাবে সার্ভাইভ করে আই রিয়েলি ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্যাট। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে হিট দ্য লাইক বাটন অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। ইনশাল্লাহ আবারও দেখা হয়ে যাবে আপনাদের সাথে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেকভার্সের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।